অগ্নিযুগে অগ্নি শিশু বিপ্লবী ক্ষুদিরাম রক্ত আঠরে লিখেছ তুমি জীবনে আরেকটা অগ্নিযুগে অগ্নি শিশু বিপ্লবী ক্ষুদিরাম রক্ত আঠরে লিখেছ তুমি জীবনে আরেকটা পরাধীনতার শৃঙ্খল করে খান খান চুরমার পরাধীনতার শৃঙ্খল করে খান খান চুরমার দুর্বার শপথে জীবন তুমি করেছো দান করেছো দান অগ্নিযুগে অগ্নি শিশু বিপ্লবী ক্ষুদিরাম রক্ত আঁকড়ে লিখেছ তুমি জীবনে আরেক নাম স্বপ্ন তোমার হয়নি সফল হাসির মঞ্চ আজিও কাঁদে আকাশ বাতাস সব হারালে আর্তনাদে স্বপ্ন তোমার হয়নি সফল হাসির মঞ্চ আজিও কাঁদে আকাশ বাতাস সব হারালে আর্তনাদে তোমার স্বপ্ন তোমার সাধনা দুলুক ঝড়ে আধারাতে তোমারই জীবন জ্বালালো নবনবীনের যাত্রাপথে অগ্নিযুগে অগ্নি শিশু বিপ্লবী ক্ষুদিরাম রক্ত আঁকড়ে লিখেছ তুমি জীবনে আরেক নাম অগ্নিযুগে অগ্নি শিশু বিপ্লবী ক্ষুদিরাম রক্ত আঁকড়ে লিখেছ তুমি জীবনে আরেক নাম জীবনে আরেক নাম জীবনে আরেক নাম। আজ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন, তাই আমি তার বিষয়ে কিছু বলে শোনাচ্ছি। দিদির কাছে মানুষ হওয়া মেদিনীপুরের ডানপিটে ছেলে ক্ষুদিরাম বসু একদিন ঘুম ভাঙা ভোরে শুনেছিলেন ইংরেজদের বন্দুকের হুঙ্কার। ভারত মাতাকে বাঁচাতে হবে, দেশকে করতে হবে স্বাধীন। অত্যাচারী ব্রিটিশদের শাস্তি দিতে তিনি হয়ে ওঠেন বিপ্লবীর যোদ্ধা। তিনি বয়সে তরুণ হলেও মগজে ছিলেন বৃহৎ। তার শিরায় শিরায় ছিল স্বাধীনতার রক্ত। মাত্র 16 বছর বয়সে তিনি বোমা তৈরির কাজ শেখেন এবং ইংরেজদের হত্যা করার রাস্তা হিসাবে তিনি এটাকেই প্রধান অস্ত্র হিসাবে বেছে নেন। ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেবকে মারার জন্য তিনি এবং তার সহযোদ্ধা প্রফুল্ল চাকি গাড়ি থেকে বোমা ছোড়েন, কিন্তু দুর্ভাগ্যবশত কিংসফোর্ড সেই গাড়িতে ছিল না। দুটি মহিলা প্রাণ হারায়। ক্ষুদিরাম গ্রেপ্তার হন এবং বিচারে তাকে ফাঁসির ঘোষণা করা হয়। বছর 19-এর ছেলেটার ফাঁসির কথা শুনেও তার বুক কাঁপেনি একবারের জন্য। তিনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চ থেকে চিরবিদায় নেয়। নমস্কার। নমস্কার। আজকে 11ই আগস্ট। দিনটি আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আজকের দিনেই আমাদের ভারত মায়ের একজন বীর সন্তান, একজন বীর বিপ্লবী তার নিজের জীবনের মাধ্যমে আমাদের দীর্ঘ 200 বছরের যে বন্দিত্ব, সেই বন্দিত্ব ঘোচানোর একটা প্রচেষ্টা করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন সারা ভারতবর্ষকে, সারা ভারতবর্ষের যুব সমাজকে ভারত মায়ের বন্দি শৃঙ্খল মোচনের জন্য। যে মানুষটার কথা আজকে আমরা বলবো,
তিনি আমাদের সবারই পরিচিত বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু। মেদিনীপুরের হাবিবপুর ছোট্ট একটা গ্রাম, সেখানে 1889 সালের 3রা ডিসেম্বর ছোট্ট একটা শিশুর জন্ম হয়। পিতা ত্রৈলোক্যনাথ বসু এবং মাতা ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। এর আগেও তাদের দুটি সন্তান সন্ততি হয়েছিল, কিন্তু তারা মারা যায়। গ্রামীণ কুসংস্কার, যদি এই বাচ্চাটাও মারা যায়, বাবা মা কী করলেন, তাদের জ্যেষ্ঠ কন্যা অপরূপা দেবীর কাছে শিশুটিকে দুমুঠো খুদের বিনিময়ে বিক্রি করে দিলেন। তাতে তাদের একটা অন্ধবিশ্বাস ছিল যে এইভাবে হয়তো শিশুটা বেঁচে যেতে পারে, বেঁচে গিয়েছিল। তো সেই দুমুঠো খুদের বিনিময়ে যেহেতু তার জীবনটা তারা কিনে নিয়েছিলেন, সেই থেকে তার নাম হলো ক্ষুদিরাম। তো সামান্য এই যে ক্ষুদিরাম নামটা খুব সামান্যই মনে হলেও মানুষটি ছিলেন দুর্ধর্ষ, দুরন্ত ছোটবেলা থেকেই। তিনি দিদির কাছে থেকেই মানুষ, কারণ মাত্র 6 বছর বয়সে তার মাকে হারান। তারপরেই তিনি ভর্তি হন হ্যামিল্টন স্কুলে, যেটা তমলুকের বিখ্যাত একটা স্কুল। সেখানে পড়তে পড়তে তার বিভিন্ন বিপ্লবী ক্রিয়াকলাপের সঙ্গে তিনি যুক্ত হয়ে পড়েন। তিনি যখন 12 থেকে 13 বছর বয়স, 1902 কিংবা 3 সাল, অনুপ্রাণিত হলেন আমাদের মহান বিপ্লবী ঋষি অরবিন্দ এবং ভগিনী নিবেদিতা, যার কার্যকলাপ, ক্রিয়াকলাপ আমাদের ভারতের নারী সমাজকে অনেকটা এগিয়ে দিয়েছিল শিক্ষার ক্ষেত্রে। তো তাদের ভাষণে অনুপ্রাণিত হয়ে তিনি ঠিক করলেন দেশমাতৃকার কাজে নিজেকে নিয়োজিত করবেন। সেই মতো তিনি কি করলেন, অত ছোট বয়সে 12 থেকে 13 বছর বয়স, ওইটুকু বয়সে তিনি শুরু করলেন বিপ্লবী দলের সঙ্গে ওঠা বসা। তাদের নির্দেশে ছোট বাচ্চা ছোট ছোট কাজগুলো তিনি করতে শুরু করলেন। প্রথমে তাকে দায়িত্ব দেয়া হলো মেলা বা বিভিন্ন অনুষ্ঠানে সেখানে ব্রিটিশ বিরোধী বিভিন্ন লিফলেট বিলি করতে থাকলেন তিনি। পুলিশের হাতে ধরাও পড়লেন, জেলেও গেলেন। তাতে তার জেদ গেল আরও বেড়ে। তিনি সিদ্ধান্ত নিলেন যে করেই হোক দেশমাতৃকাকে এই ব্রিটিশদের যে দাসত্ব, যে শৃঙ্খল, সেখান থেকে কিন্তু মুক্ত করতে হবে। সক্রিয়ভাবে এবার তিনি যুক্ত হলেন তৎকালীন অনুশীলন দলের সাথে। সেখানে তৎকালীন বাংলার বিভিন্ন নামকরা সব যারা বিপ্লবী, তারা যুক্ত ছিলেন। তারা বিভিন্ন অ্যাক্টিভিটি করতেন, কি করে ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়ানো যায়। ইতিমধ্যে খবর এলো বারীন্দ্রনাথ ঘোষ এবং অন্য একজন বিপ্লবী হেমচন্দ্র কানুনগো, এই দুজন বিপ্লবী মিলে প্যারিসে আরেকজন বিদেশি বিপ্লবীর সাথে সাক্ষাৎ করেন। তাদের কাছ থেকে তারা শিখে নিলেন কিভাবে বোমা তৈরি করতে হয়। আর সেই বোমা তৈরি করে তারা ঠিক করলেন তৎকালীন বাংলার বুকে ত্রাস চালানো অত্যাচারী কিংসফোর্ড, তিনি ছিলেন তৎকালীন ম্যাজিস্ট্রেট, যিনি কিনা অকারণে অকথ্যভাবে অত্যাচার করতেন ভারতীয় বিপ্লবীদের ওপরে, বিশেষ করে তরুণ প্রজন্মে যে কোনো বিপ্লবী যাদেরকে তিনি নানা অছিলায় বিভিন্নভাবে অত্যাচার করতেন, জেলে পাঠাতেন, সেখানে তাদের উপর অকথ্য অত্যাচার হতো। তো বিপ্লবীরা ঠিক করলেন এরকম একজন নৃশংস মানুষ, নিষ্ঠুর মানুষ, তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। কিভাবে? সিদ্ধান্ত নেওয়া হলো যে এই যে তাদের সদ্য তৈরি করা বোম, এই বোম মেরে উড়িয়ে দিতে হবে অত্যাচারী কিংসফোর্ডের গাড়ি। সেই মতো দায়িত্ব দেওয়া হলো আমাদের ছোট্ট ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকিকে। কিন্তু ভাগ্য কিছুটা বিরূপ ছিল। তৎকালীন বাংলা থেকে অত্যাচারী কিংসফোর্ডকে বদলি করে দেওয়া হলো বিহারের মুজাফফরপুর। বিপ্লবীরা তো তাতে দমে থাকার পাত্র নয়। তারা স্থির করলেন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, কিংসফোর্ডের কোনো শান্তি নেই, তাকে নিস্তার দেওয়া হবে না। তো সেরকম একটা মিশন নিয়েই প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু দুজন রওনা হয়ে পড়লেন কিংসফোর্ডকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। তারা অপেক্ষা করতে লাগলেন কবে কিংসফোর্ড কোন জায়গায় নিয়মিতভাবে যাতায়াত করেন
এবং সেইভাবেই তাদের কিন্তু প্ল্যানটা তারা সাজিয়ে নিলেন। তারা দেখলেন যে কিংসফোর্ড একটা নির্দিষ্ট সময়ে একটা রাস্তা ধরে গাড়িতে করেই যান। তো সেই মতে তারা ওই অর্থাৎ 1908 সালের 30শে এপ্রিল রাস্তার পাশে ঘাপটি মেরে বসে থাকলেন কিংসফোর্ডকে এই বিশ্ব থেকে বিদায় করার জন্য। দুর্ভাগ্যবশত ওই দিন ওই গাড়িতে ছিল অন্য একজন মহিলা, ব্রিটিশ মহিলা এবং তার কন্যা। প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোসের ছুঁড়ে দেয়া ওই বোম তাদের প্রাণ নিয়ে নিয়েছিল। মুখরিত হয়েছিল বন্দে মাতরম ধ্বনিতে। কিন্তু যখন তারা বুঝতে পারলেন যে তাদের বোমটা ভুল জায়গায় নিক্ষেপ করা হয়েছে, তখন তারা যার পরনাই কষ্ট পেলেন। তাদের উদ্দেশ্য সফল করতে পারেননি, সেই জন্য তারা খুবই কষ্ট পেলেন, পালিয়ে গেলেন সেখান থেকে দুজনে। একবার